রাজ্য জুড়ে এই এসআইআর এর শুনানি পর্ব চলছে। এই শুনানি পর্বে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার, যার মধ্যে তার প্রবীণ মা রয়েছেন, এছাড়াও তার দুই সন্তান রয়েছেন যারা প্রতিষ্ঠিত চিকিৎসক, তার বোন রয়েছেন। এই গোটা ঘটনার পেছনে, এই শুনানি পর্বে তাদের ডাকার পেছনে একেবারে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই যে কাকলি ঘোষ দস্তিদারের পরিবারকে হিয়ারিং এ ডেকে পাঠানো হয়েছে, তৃণমূল সাংসদ তিনি এর পেছনে পুরোপুরি রাজনীতি দেখছেন, কমিশন কি বলছে? দেখো, জানিয়ে রাখি যে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের যে প্রবীণ মা, তাকে যে ডাকা হয়েছে, সেক্ষেত্রে কমিশনের বক্তব্য হচ্ছে ফর্ম অসম্পূর্ণ ছিল এবং সেখানে 2002-এর সাথে কোনো লিঙ্ক করা ছিল না। অর্থাৎ যে ফর্মে যখন বিএলও পেয়েছে সেখানে কিন্তু নো লিঙ্কেজ লেখা ছিল, অর্থাৎ শুধুমাত্র নাম লেখা ছিল। 2002-এর সাথে তার কোনো সম্পর্ক বা 2002-তে তার নাম ছিল কি না সেই জায়গাটায় লেফট সাইডটা পুরোটাই কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক ছিল। ওই ফর্মে কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক, একমাত্র রাইট সাইডে যেখানে শুধু নাম ছিল এবং লেফট সাইডে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ 2002-এর সাথে কোনো লিঙ্ক ছিল না। সেই কারণেই কিন্তু ডাকা হয়েছে এবং অন্যান্য সদস্যদের কেন ডাকা হয়েছে সেই তথ্য অবশ্যই কমিশন জানাবে। তবে এই মুহূর্তে কমিশন জানাচ্ছে যে তার মাকে ডাকার পিছনে একটিমাত্রই কারণ, যে যেহেতু ফর্ম অসম্পূর্ণ ছিল এবং ফর্মে শুধুমাত্র তার নাম লেখা ছিল এবং এপিক নাম্বার যেমনটা থাকে রাইট সাইডে, কিন্তু লেফট সাইডে 2002-এর সাথে কোনো লিঙ্কেজ করা ছিল না এবং বিএলও সেই ফর্মে কিন্তু নো লিঙ্কেজ লিখে রেখেছিল এবং সেই কারণেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এমনটাই জানাচ্ছে কমিশন। বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কাকদ্বীপ থেকে গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন, গৌতমের কাছে যাব। তবে তার আগে একবার দুর্গাপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। একইভাবে দুর্গাপুরে এই যে এসআইআর এর হিয়ারিং পর্ব, সেটা কিভাবে চলছে, কাদের কাদের ডাকা হয়েছে, কোন কোন নথি তারা সঙ্গে নিয়ে এসেছেন, পুরোটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। দেখব। এসআইআর এর যে ফর্ম পূরণের পর কোনো রকম কাগজপত্রে কোনো অসঙ্গতি হয়েছে, অর্থাৎ কোনো কাগজের প্রয়োজন, তাদেরকে শুধুমাত্র হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ থেকেই হিয়ারিং শুরু হয়েছে। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে আমরা রয়েছি এই মুহূর্তে। 277 বিধানসভা, সেই 277 বিধানসভায় সব পরপর ঢুকছে। তারা বাইরে যে নোটিশ বোর্ড দেওয়া রয়েছে, সেই নোটিশ বোর্ডে এখানে দেখার পর তারা ভিতরে ঢুকছে এই হিয়ারিংয়ে। 277 বিধানসভার 199, 200, 202, 152 এবং 153 এই 5টা বুথের হিয়ারিং আজকে চলছে। এই জায়গায় পরপর ডেট দেওয়া হয়েছে। বিভিন্ন বুথের এক একদিন এরকম 5টা 6টা করে বুথের 277 দুর্গাপুর পশ্চিম বিধানসভা তার এখানে চলছে। পাশাপাশি দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় বা অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে সেসব জায়গাতেও একইভাবে দুর্গাপুর পূর্ব বা এই সমস্ত বিধানসভাগুলির 5টা 6টা করে বুথের হিয়ারিং শুরু হয়েছে। এই মুহূর্তে এই মহকুমা শাসকের দপ্তরে সকাল থেকে আসছে মানুষজন, অনেক বয়স্ক মানুষজনও আসছে এই হিয়ারিংয়ের জন্য। তাদের নির্দিষ্ট যে কাগজপত্র সেগুলো নিয়ে তারা আসছেন। যাদেরকে ডাকা হয়েছে তারা এসে এখানে হিয়ারিং পর্ব শুরু হয়েছে আজকে সকাল থেকে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। আর এইবার সরাসরি কাকদ্বীপে আপনাদের নিয়ে যাব। গৌতম, এইটা আমাদের জানাও যে হিয়ারিং এর জন্য কাদের ডাকা হয়েছে, তাদের কি 2002-এর যে ভোটার তালিকা সেখানে নাম নেই, নাকি কোনো গরমিল থাকার জন্য তাদের ডাকা হয়েছে, কি খবর পাচ্ছ তুমি? একদম, দেখো আমি যেখানে রয়েছি কাকদ্বীপ বিডিও অফিসে, এখানে আজকে মূলত কাকদ্বীপ বিধানসভার 4টি বুথ 67, 68, 69, 70 যারা আনম্যাপড ভোটার তাদেরকে ডাকা হয়েছে। সেই সংখ্যাটা ছিল 57। প্রথম পর্বের যে শুনানি বেশ 2টি বুথে হয়ে গেছে। এই বিবেকানন্দ ভবনে এখানে শুনানি চলছিল। এই মুহূর্তে লাঞ্চ ব্রেক, যারা AERO, মাইক্রো অবজারভার এবং যারা বিএলও ছিলেন তারা সকলে বেরিয়ে গেছেন এবং এখানে বেশ কিছু মানুষ রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো যাদেরকে এই আজকে শুনানির জন্য ডাকা হয়েছিল। একজন আছেন আমার সঙ্গে সরাসরি। আপনাকে কেন ডাকা হয়েছিল আজকে শুনানিতে? এখানে ডাকা হয়েছিল, আমার 2002 সালে ভোটের লিস্টিতে নাম নেই, সেই জন্য ইনকোয়ারি পোস্টে আমাকে ডেকেছিল। 2002-এর নাম ছিল না আপনার? কি কি আনতে বলা হয়েছিল আপনার ডকুমেন্ট? এখানে আনতে বলেছে আধার কার্ড, আইডেন্টি কার্ড, স্কুল সার্টিফিকেট, বাবার ডেথ সার্টিফিকেট। আপনার একা না আরও পরিবারে অন্য কাউকে? না, আমার ডেকেছিল আর আমি এসেছি, এছাড়া আমার পরিবার এখন কেউ নেই। আপনার শুনানি কি হয়ে গেছে? হ্যাঁ। তা কি স্যাটিসফাইড যারা ছিলেন তারা কি বললেন? তারা বলছে হয়ে গেছে, তারা বললেন রিসিভ কপি দিয়েছে। হ্যাঁ,
একদম সুপ্রজিৎ, বুঝতেই পারছো আজকে যে মানে নির্বাচন কমিশন প্রদত্ত যে 13টি নথি, তার সঙ্গে আধার কার্ড রয়েছে, কিন্তু মূলত 12টি নথি যেটা আনতে বলা হয়েছিল সেটা আমরা দেখতে পেলাম যে শুনানির জন্য যে নোটিশ করা হয়েছিল এবং আজকের সকাল 10টা থেকে 12টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল, কিন্তু আমরা এখানে এসে দেখলাম কাকদ্বীপ বিডিও অফিসে আজকে যে 57 জনকে ডাকা হয়েছিল কার্যত তারা সকলেই 10টা থেকে 10:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলেন এবং তারপর তারা বিবেকানন্দ ভবনের মধ্যে প্রবেশ করেন এবং তারপরে যা যা নথি AERO, মাইক্রো অবজারভার এবং বিএলওর উপস্থিতিতে তাদের শুনানি পর্ব চলে। ইতিমধ্যে 2টি বুথের শুনানি শেষ হয়েছে এবং আমরা দেখলাম শুনানি চলাকালীন অনেকেই হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছেন। তারা জানাচ্ছেন যে তাদের যে যে নথি আনতে বলা হয়েছিল তার অনেকেই প্রত্যয়িত নকল নিয়ে এনেছেন, কিন্তু একদম অরিজিনাল কপি সেইগুলো নিয়ে আসেননি। অনেককে দেখলাম আমরা যারা জমির দলিল নিয়ে এসছেন, অনেকেই মাধ্যমিক পাশের সার্টিফিকেট নিয়ে এসছেন। কার্যত বলা যেতে পারে নির্বাচন কমিশন যে 12টি নথি আনতে বলেছিল সেই নথি নিয়ে আজকে তারা এসছেন, শুনানি চলছে এবং কাকদ্বীপ বিধানসভায় 14,000 আনম্যাপ ভোটার আছে। আজকের পর থেকে কার্যত ধাপে ধাপে প্রত্যেকটি বুথের ভোটারদেরকে ডাকা হবে, আনম্যাপ ভোটারদের, এবং তারপরে তাদের শুনানি শেষে সেই সমস্ত তথ্য নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে যাবে এবং পরবর্তীকালে সিদ্ধান্ত হবে। এর পাশাপাশি যেটা বলা যেতে পারে, আমরা এমন কয়েকজনকে পেলাম যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকে আজকে ডাকা হয়েছিল, কিন্তু পরিযায়ী শ্রমিক তারা উপস্থিত হননি, তার পরিবারের লোকজন এসেছিলেন, কিন্তু একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা প্রতিনিধি আছেন এখানে, তারা জানিয়ে দিলেন যে ব্যক্তির নামে শুনানির জন্য নোটিশ করা হয়েছে সেই ব্যক্তিকে সশরীরে হাজির হতে হবে, কোনো আত্মীয় পরিজন তার নথি নিয়ে এলে। একেবারে অনেক ধন্যবাদ গৌতম তোমায়। কমিশনের একেবারে তালিকা অনুযায়ী 12টি নথি নিয়ে আসছেন ভোটাররা এবং এই প্রাথমিক পর্যায়ের যে শুনানি তাতে 32 লক্ষ ভোটারকে ডাকা হয়েছে। আর বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন রাখবো আপনাদের সামনে। এই ধরনের স্পেকুলেশনে বিশ্বাস করি না, যেটা নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন যা বাদ দেওয়ার দেবে। আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে SIR-এ সহায়তা করা, ভোটে লড়াই করা। আমরা ভোটে লড়াই করব, একটা নাম বাদ না গেলেও বিজেপি জিতবে। রাজ্য জুড়ে এই SIR এর শুনানি পর্ব চলছে। এই শুনানি পর্বে ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবার, যার মধ্যে তার প্রবীণ মা রয়েছেন, এছাড়াও তার 2 সন্তান রয়েছেন যারা প্রতিষ্ঠিত চিকিৎসক, তার বোন রয়েছেন। এই গোটা ঘটনার পেছনে, এই শুনানি পর্বে তাদের ডাকার পেছনে একেবারে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এই যে কাকলি ঘোষ দস্তিদারের পরিবারকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে, তৃণমূল সাংসদ তিনি এর পেছনে পুরোপুরি রাজনীতি দেখছেন, কমিশন কি বলছে? দেখো, জানিয়ে রাখি যে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের যে প্রবীণ মা তাকে যে ডাকা হয়েছে, সেক্ষেত্রে কমিশনের বক্তব্য হচ্ছে ফর্ম অসম্পূর্ণ ছিল এবং সেখানে 2002-এর সাথে কোনো লিঙ্ক করা ছিল না। অর্থাৎ যে ফর্মে যখন BLO পেয়েছে সেখানে কিন্তু নো লিঙ্কেজ লেখা ছিল, অর্থাৎ শুধুমাত্র নাম লেখা ছিল। 2002-এর সাথে তার কোনো সম্পর্ক বা 2002-তে তার নাম ছিল কি না সেই জায়গাটায় লেফট সাইডটা পুরোটাই কিন্তু একেবারে ব্ল্যাঙ্ক ছিল। ওই ফর্মে কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক, একমাত্র রাইট সাইডে যেখানে শুধু নাম ছিল এবং লেফট সাইডে কিন্তু পুরো ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ 2002-এর সাথে কোনো লিঙ্ক ছিল না। সেই কারণেই কিন্তু ডাকা হয়েছে এবং অন্যান্য সদস্যদের কেন ডাকা হয়েছে সেই তথ্য অবশ্যই কমিশন জানাবে। তবে এই মুহূর্তে কমিশন জানাচ্ছে যে তার মাকে ডাকার পিছনে একটি মাত্রই কারণ, যে যেহেতু ফর্ম অসম্পূর্ণ ছিল এবং ফর্মে শুধুমাত্র তার নাম লেখা ছিল এবং এপিক নাম্বার যেমনটা থাকে রাইট সাইডে, কিন্তু লেফট সাইডে 2002-এর সাথে কোনো লিঙ্কেজ করা ছিল না এবং BLO সেই ফর্মে কিন্তু নো লিঙ্কেজ লিখে রেখেছিল এবং সেই কারণেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে, এমনটাই জানাচ্ছে কমিশন। বেশ রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।